আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। স্বল্প সুদে ও সহজে ঋণ দেয়াই হলো যে কোনো ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মূল কাজ। আর সরকারি প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের কাজ হলো ঋণ দেওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি করাও। একই সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও আধুনিক উৎপাদনেও এসএমই ফাউন্ডেশন সহ এ প্রকৃতির শিল্প প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার কথা। তবে প্রশ্ন হলো, প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তারা সেই সহায়তা কতটুকু পাচ্ছেন এসএমই ফাউন্ডেশন বা এসব প্রতিষ্ঠান থেকে? দর্শক, আপনার সঙ্গে আজকের আয়োজনে আমরা এসব নিয়ে কথা বলবো। আমরা আলোচনার নাম দিয়েছি ছোট। আর এটি কথা বলতে আমাদের সাথে আছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রাশেদুল করিম মুন্না ও উদ্যোক্তা তানিম ওয়াহাব। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। একটু শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একজন সফল উদ্যোক্তা আমরা বলতে পারি। আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে, বেশ নামকরা প্রতিষ্ঠান, আমরা জানি। সেখানে আপনি অনেক পণ্য উৎপাদন করছেন, হয়তো রপ্তানিও শুরু করেছেন। জানতে চাই, আজকে যে আমাদের আলোচনার বিষয় ছোট, এই ছোট যারা ব্যবসায়ী রয়েছে, আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তাদেরকে যাতে ভালো ছোটরা বড় হতে পারে এই জন্যই কাজ করছে এসএমই ফাউন্ডেশন বা এসএমইর যে কোনো প্রতিষ্ঠান। ছোট ব্যবসায়ীরা কতটুকু সুবিধা পাচ্ছে এসএমই থেকে জানতে চাই। আমার মনে হয় যে ছোট বা ক্ষুদ্র যারা উদ্যোক্তা, তারা এসএমই ফাউন্ডেশন থেকে সুবিধা পাচ্ছে। হ্যাঁ, আমি যখন শুরু করেছিলাম, আমি কিন্তু 2008-এ এসএমই ফাউন্ডেশন থেকে সেরা নারী উদ্যোক্তার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবং তার পরপরই কিন্তু এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন ট্রেনিংয়ে আমি অংশগ্রহণ করেছি। এবং এরপরে ঢাকার বাইরে, যেমন আমি যেহেতু লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি কিন্তু এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে রাজশাহীর একটা শহরে আমি ট্রেনিং দিয়ে এসেছি। তো এসএমই ফাউন্ডেশন কিন্তু ঢাকাতে না শুধু, এটা কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন কথা হচ্ছে যে অনেকেই হয়তো বা অনেক উদ্যোক্তাই এসএমই ফাউন্ডেশনের নামটা জানে না। এইটা একটা ব্যাপার যে এসএমই ফাউন্ডেশনের নাম হয়তো বা অনেক উদ্যোক্তার কাছে পৌঁছতে পারেনি। হ্যাঁ, কিন্তু যদি পৌঁছতে পারে, এসএমই ফাউন্ডেশন থেকে আমি দেখেছি যে তারা খুব আন্তরিক। যদি কোনো উদ্যোক্তা ভালো করছে, নতুন কিছু করছে, সেক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন সবসময়ই একটা পজিটিভ ভূমিকা পালন করে। আর এছাড়া এখন বিভিন্ন ব্যাংকেও কিন্তু, বিভিন্ন না, সব ব্যাংকেই যে আলাদা বিভাগই রয়েছে এসএমইর জন্য, ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে তাদের জন্য। সেখান থেকেও এই ব্যবসায়ীরা, আমি জানতে চাচ্ছি, একদম প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী, ঢাকার একজন বড় ব্যবসায়ী, তার জন্য তাকে ঋণ দেওয়ার জন্য কিন্তু অনেক ব্যাংককে মুখিয়ে থাকে, তারা বারবার আসে। তো সেই বড় ব্যবসায়ীরা কি এসএমই নামে লোন নিয়ে নিচ্ছে, নাকি প্রান্তিক পর্যায়ের লোকটা পাচ্ছে সুবিধাটা? না, ওটা তো অবশ্যই বাংলাদেশ যেহেতু, হ্যাঁ, বাংলাদেশে এখনো কিছু অনিয়ম আছে। হয় যে এসএমই, যেমন এসএমইর আসলে সংজ্ঞাটাই তো আমাদের এখনো ক্লিয়ার না। হ্যাঁ, মানে মিডিয়াম যারা আছে তারাই কিন্তু এসএমইর সুবিধাটা নেয়, এসএমই লোনটার ক্ষেত্রে। আর আসলেই যদি বলি যে প্রান্তিক পর্যায়ে যারা উদ্যোক্তা, তাদের জন্য আসলে লোন অ্যাভেল করাটা আসলেই কষ্টকর। কারণ কিছু যে কোনো এসএমই থেকেই হোক, কারণ তারা অনেকটা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকে। হ্যাঁ, এবং যেটার সুদ আসলে অনেক বেশি, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা এটা কন্টিনিউ করতে পারে না, ঝরে পড়ে, ব্যবসাটাও নষ্ট হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে একটা আপনার কাছে জানতে চাই মুন্না ভাই, আপনার যে কথাগুলো বলছিলেন, এই যে আপনাদের কাজ, আমি শুধু ফাউন্ডেশন না, আমি সব এসএমই প্রতিষ্ঠানের কথাই বলছি, যারা নতুন উদ্যোক্তা, যাদের পয়সা কম আছে, পুঁজি কম আছে, তাদেরকে যাদের দাঁড় করানো ব্যবসা হিসেবে, এটি হলো এসএমই যে কোনো প্রতিষ্ঠানের কাজ। তারা বলছিলেন যে নানান যে সমস্যা বা নানান সংকট বা সহজীকরণ না, এই কারণে অনেকে বরং এই লোনটা নিয়ে ঝরেও পড়ছে। আপনি জানতে চাই। না, ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমরা যদি দেখি বাংলাদেশের যে সার্বিক অর্থনীতি, যেখানে জিডিপিতে হচ্ছে 32% কন্ট্রিবিউশন হচ্ছে এসএমইর। আবার পাশাপাশি যদি দেখেন যে আমরা ওভারঅল হচ্ছে যেই 1 কোটি উদ্যোক্তা আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, তার প্রায় 60 থেকে 70% কিন্তু এখনও ইনফর্মাল চ্যানেলে আছে। অর্থাৎ ব্যাংকিং অ্যাপ্রোচে যখনই কেউ যাবে, তখন হচ্ছে তাকে কিছু কমপ্লায়েন্স ফলো করতে হবে, এবং ব্যাংকের কিছু রিকোয়ার্ড ডকুমেন্টেশনের বিষয়টা আছে, সেটার সাথে কিন্তু এখনও তারা সম্পৃক্ত হয়নি, কারণ তারা এখনও ইনফর্মাল চ্যানেলেই কাজ করছে। এবং আমরা যদি 2041-এর যেই টার্গেট আছে, সেখানে কিন্তু আমাদের জিডিপির প্রায় 60 থেকে 70% কিন্তু কন্ট্রিবিউশনটা হচ্ছে এসএমই হওয়ার সুযোগটা বেশি।
আপনি যদি সবগুলো সেক্টরকে ফোকাস করে আমরা যদি ক্যালকুলেশন করি। অর্থাৎ সরকারের খুব ন্যূনতম সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও একদল উদ্যোক্তা তার নিজস্ব স্বপ্ন নিয়ে, নিজস্ব শক্তি নিয়ে সে এগিয়ে যাচ্ছে। এবং সেই জায়গাতে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে সংজ্ঞাটা আছে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার যে সংজ্ঞাটা আছে, সেই সংজ্ঞাটার হচ্ছে একটা ডেফিনেশন আসা দরকার, ক্লারিফিকেশন আসা দরকার, যেটা এসএমই ফাউন্ডেশনের প্রস্তাব রাখছে সরকারের কাছে, যে স্পেশালি মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা আছে তারাই মূলত ইনফর্মাল চ্যানেলে আছে। এবং তারা কিন্তু হচ্ছে যে কথাটা আপনি বলেছেন শুরুতে, যে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রোচে তারা কোথাও স্পেস পাচ্ছে না, সেখানে তারা হচ্ছে দাদন দিয়ে, সহজ বাংলায় অতি সুদে তারা হচ্ছে স্থানীয়ভাবে যারা টাকা দিচ্ছে তাদের থেকে নিয়ে তারা হচ্ছে সার্ভাইভ করার চেষ্টা করছে। এবং সেই জায়গাতে আমি মনে করি আমরা যে বড় স্কেলে আমাদের অর্থনীতিকে নিয়ে যেতে চাচ্ছি, আমরা 2041 যেই সাইজের অর্থনীতির কথা আমরা বলছি, সেখানে হচ্ছে এই যে ইনফর্মাল চ্যানেলে যেই মানে প্রায় 70-80% এখনও হচ্ছে সরকারের এই সুযোগ সুবিধাগুলি পাচ্ছে না, তাদেরকে যেভাবেই হোক না কেন অনবোর্ড করতে হবে। এবং পাশাপাশি সরকারের যে টার্গেট থাকে যে এনবিআরের, সেই জায়গাতে তাদের হচ্ছে যেই যারা হচ্ছে ফর্মাল চ্যানেলে আছে তাদের উপরে হচ্ছে সব ধরনের অ্যাপ্রোচগুলো হচ্ছে। অর্থাৎ এই যে সংখ্যার আধিক্য বাড়ানো দরকার, সেখানে আমি মনে করি যে কিছু ইনোভেটিভ অ্যাপ্রোচ আনা দরকার। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে গত 15-20 বছর ধরে কিন্তু এই আলোচনাটা হচ্ছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে স্পেশালি মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা আছে, যারা ইনফর্মাল চ্যানেল আছে, তারা সরকারের এই নীতিমালার সুযোগ সুবিধাটা পাচ্ছে না। এবং এই ক্ষেত্রে হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে তাহলে আপনি বাংলাদেশ ব্যাংকের যদি এসএমই স্পেশাল একটা ডিপার্টমেন্ট করেছে এসএমইদেরকে বুস্ট আপ করার জন্য, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী এসএমই বান্ধব উনি কোভিডকালীন সময়ে স্পেশাল একটা বরাদ্দ দিয়েছে, সেটা কিন্তু প্রায় 40%-এর বেশি অ্যাভেল করা সম্ভব হয়নি। এবং যখন আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর দিকে আবার যদি তাকাই, আমি এক পেশে শুধু বলছি না, যে ব্যাংকগুলো বলছে, আজকে একটা মিটিং ছিল, ব্যাংকগুলো বলছে যে তার যে সার্ভিস, অর্থাৎ যেই তার লোন দেওয়ার যে প্রসেস, সেখানে যে কস্ট অফ প্রোডাকশনটা অনেক ক্ষেত্রেই তারা 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার ক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশন তাদের মিনিমাইজ করতে পারছে না। তারা হয়তো একই ম্যানেজমেন্টে তারা 1 কোটি টাকা দিলে যে তার কস্ট অফ প্রোডাকশনটা হচ্ছে, অর্থাৎ সেখান থেকে যে প্রফিটটা বের করে আসছে, সেটা হয়তো 1 লাখ টাকা বা 5 লাখ টাকার ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সুতরাং এখানে বাংলাদেশ ব্যাংকে নতুন একটা ইনোভেটিভ চিন্তা আনতে হবে, যেই আলোকে এই যে ইনফর্মাল চ্যানেলে যারা আছে তাদেরকে কীভাবে অনবোর্ড করা যায়, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা এনশিওর করা যায়। এবং সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, এসএমই ফাউন্ডেশন কিন্তু এই কাজটা করছে না। এসএমই ফাউন্ডেশন হচ্ছে মূলত যেই লোনের যে অ্যাপ্লিকেশনটা আছে, সেটা হচ্ছে এসএমই ফাউন্ডেশনের সাথে রিলেটেড কিছু ব্যাংক আছে, তারা সেই কাজটা করছে। কিন্তু একই প্রশ্ন যে আমরা তো আলোচনাটা আজকের আলোচনা না, এটা 15-20 বছরের আলোচনা। সেক্ষেত্রে আমি বলবো কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট এসেছে। প্রত্যেকটা ব্যাংকই এখন হচ্ছে এসএমই সেল নামে একটা সেল রেখেছে, যেটা আগে ছিল না। প্রশ্নটা হচ্ছে যে ব্যাংক তো তার টাকা দিচ্ছে তার রিস্ক নিয়ে, সেখানে স্বাভাবিকভাবে তার তো কিছু রিকোয়ারমেন্ট থাকতেই পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে সময় এসেছে যে আজকে যদি তাদেরকে এই যে ইনফর্মাল চ্যানেলে যারা আছে তাদেরকে যদি নার্সারি করা হয় এবং তাদেরকে যদি সাপোর্ট দেওয়ার যে ব্যারিয়ারটা আছে সেইটা যদি সহজ করা যায়, তাদের যে ভীতিটা আছে ভীতিটা যদি দূর করা যায়, এবং এই লোন নেওয়ার যে অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচটাও কিন্তু অনেকে জানে না। অর্থাৎ ব্যাংক থেকে লোন নিতে গেলে যে কাউকে তো ব্যাংক দিবে না, তার একটা ট্রেড লাইসেন্স লাগবে, টিন নাম্বার লাগবে, ভ্যাট লাইসেন্স লাগবে, এবং সেটার সাথে আবার গভর্নমেন্টের কিছু প্রসিডিউর আছে। অর্থাৎ এই ভয়টার জন্য কিন্তু অনেকে যেতেও চায় না, তারা মনে করে না ঠিক আছে আমি ঝামেলা থেকে দূরে থাকতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে এটারও একটা সমাধান হওয়া দরকার। বাংলাদেশের যে সমস্ত সমাধানের আপনার কাছে তারা আসতে যে আপনার কথা সূত্র ধরে অন্য কয়েকটি কথা বলেছেন। একটি হলো যে ক্ষুদ্র মাঝারি যারা উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা, তাদের অনবোর্ড করতে হবে। তিনি বলছিলেন যে এটি এসএমই ফাউন্ডেশন এই কাজটি করছে না। আপনি যেহেতু একজন উদ্যোক্তা, আপনি কি মনে করছেন অনবোর্ডটা কাদের করা দরকার? নাম্বার 1। নাম্বার 2 হলো আর কয়েকদিন কথা বলছিলেন যে যারা একদম প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা
তারা যে একটি সিস্টেমে এসে লোন নিবে তাদের মধ্যে কিছু ভীতি কাজ করে, যেহেতু কিছু কাগজপত্রের ব্যাপার রয়েছে, জিনিসগুলো তারা একটু জটিল মনে করে। তো এগুলো কেন আপনারা জটিল মনে করছেন, দুটো বিষয় জানতে চাই। আসলে জটিল মনে করার কারণ হচ্ছে যে আসলে তারা তো এই কাগজপত্রের সাথে পরিচিত না। ধরেন ঢাকার বাইরে যারা, আমি প্রধানত ঢাকার বাইরের কথাই বলছি, যারা একজন প্রান্তিক পর্যায়ে একজন যখন উদ্যোক্তা হচ্ছেন, সে হয়তো বা খুব ভালো সেলাই পারেন, হ্যাঁ, অথবা খুব ভালো একটা হ্যান্ডিক্রাফটসের কাজ পারেন, সে ওইটাই করছে, হ্যাঁ, ম্যাটেরিয়ালটা সে সংগ্রহ করে সেটা করছে, কিন্তু এইটাকে আসলে প্রপার চ্যানেল দিয়ে কিভাবে সে পরের ধাপে পৌঁছাতে পারবে এই জ্ঞানটা তার নাই। তো অনেক সময় দেখা যায় যে সে তখন সাপ্লায়ারের সাহায্য নেয়, হয়তোবা সে সরাসরি তখন মানে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে না, সে একজন সাপ্লায়ারের মাধ্যমে পৌঁছাচ্ছে। এখন সরাসরি যদি সে একজন ক্রেতার কাছে পৌঁছতে পারে, যে যার কাছে সে প্রোডাক্টটা দিতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় সবার আগে উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা যদি, আমি যখন বলবো যে আমি একজন উদ্যোক্তা, তখন কিন্তু আমার অনেক ব্যারিয়ার পার করতে হবে, আমার অনেক সাহস থাকতে হবে। এই যে এসএমই ফাউন্ডেশন বা বিভিন্ন ব্যাংকের যে মানে বিভাগ রয়েছে, ক্ষুদ্র মাঝারি শিল্প বিভাগ, মানে তাদের কি প্রচারের কিছুটা ঘাটতি রয়েছে? মানে ওই প্রান্তিক পর্যায়ের যে লোকটা রয়েছে, একদম হয়তো একদম সেই পটুয়াখালীর প্রান্তিক পর্যায়ে একজন মহিলা, তিনি জানতেই পারছেন না, মানে এই যে প্রচারণার কোনো ঘাটতি রয়েছে কিনা? তাহলে প্রচারণা বলতে আসলে তার জন্য সুযোগ রয়েছে, একটি সে জানছেন না। সুযোগ যেটা হয়েছে যে মানে বাংলাদেশে তো আসলে অনেক মানুষ, হ্যাঁ, আর এসএমই ফাউন্ডেশনই কিন্তু যদি বলি ডেডিকেটেডলি এসএমইদের জন্য কাজ করে, এবং যেহেতু তাদের হেড অফিস ঢাকাতে, সো ঢাকা ভিত্তিক কাজই বেশি হয়, কিন্তু তারা কিন্তু ঢাকার বাইরেও বিভিন্ন প্রান্তিক জায়গায় ক্লাস্টার ভিত্তিক কাজ করে। এবং আমি যতটুকু জানি যে আমি আমার লেদার সেক্টর বা যদি বলি, তারা ভৈরবেও বেশ কিছু ট্রেনিং দিয়েছে, এবং ট্রেনিংয়ের পাশাপাশি কিন্তু আমরাই বলেছি যে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ব্যাংকিংয়ে কি কি কাগজপত্র লাগবে, এবং আসলে এই কাগজপত্র করার পরে তাদের কি সুবিধা। কারণ আমি আসলে কাগজপত্র করা মানে হচ্ছে আমি কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে আসা, সো আমার ভ্যাট ট্যাক্স কিন্তু তখন রেগুলার প্রতি মাসে দিতে হবে। তো একজন উদ্যোক্তা যখন প্রত্যেক মাসে এটা দিবে, সে আসলে তার বদলে কি সুবিধাটা পাবে, সেই সুবিধার ব্যাপারটা পজিটিভ যেটা, সেটা কিন্তু তাকে জানাতে হবে। তো এই জানানোর দায়িত্ব আসলে আমার মনে হয় উদ্যোক্তার নিজেরও, কারণ এখন ইন্টারনেটের যুগ, এখন কিন্তু আমরা গুগলে মানে প্রেস করলেই আমরা জানতে পারি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যখন চিন্তা করব যে আমি একজন উদ্যোক্তা হব, সো আমার কিন্তু তখন সেই পরিচয়টা পাওয়ার জন্য আমার কিন্তু এই জ্ঞানটাও আমার অর্জন করতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া, এটাও একটা ক্রাইটেরিয়া অবশ্যই। একটু জানতে চাইবো যে এই যে আপনারা যে লোনগুলো দিয়ে থাকেন, একদম আমরা যদি আবার বলছি যে ভৈরবের কথা বলছেন, আমি দেখেছি সেই পিরোজপুরের স্বরূপকাঠির একদম প্রান্তিক পর্যায়ে আপনার হাত পাখার আপনাদের ক্লাস্টার ভিত্তিক কিছু কাজ রয়েছে, মানিকগঞ্জে রয়েছে, আমরা দেখেছি বরগুনাতে রয়েছে। তাদেরকে যখন আপনারা লোনটা দিচ্ছেন, সেখানে কি আপনারা মর্টগেজ বা এগুলো কোনো কিছু প্রয়োজন হয় নাকি বিনা? আমি আসলে এই প্রশ্নের উত্তরটার জায়গায় আর একটু পিছন থেকে যেতে চাই। আসলে সমস্যাটা কি, যেটা তানি একটু বলেছে, সেটা হচ্ছে যে আমাদের উদ্যোক্তারা ইনফর্মাল চ্যানেলে বিভিন্নভাবে তার নিজস্ব যে সামর্থ্য আছে, রিসোর্স আছে, সেটা নিয়ে কাজ করছে। তার ল্যাকিংটা কোথায়? তার হয়তো যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, তার সক্ষমতা বাড়ানোর জায়গাতে হয়তো তার ডিজাইনের ঘাটতি আছে, তার স্কিল ডেভেলপমেন্টের ঘাটতি আছে, তার মার্কেট লিঙ্কেজের জায়গাতে ঘাটতি আছে, সেই ইনফরমেশন জায়গাতে তার ঘাটতি আছে, এবং তার এই প্রোডাক্টটাকে যখন সে একটা ভলিউমে নিতে চাবে, তখন তার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের একটা প্রশ্ন আছে। অর্থাৎ সামষ্টিকভাবে উদ্যোক্তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কাউকে না কাউকে লাগবে। সেই জায়গাতে হচ্ছে এসএমই ফাউন্ডেশন একটা রোল প্লে করছে, যে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় যারা কাজ করছে, তাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে তাদের এই যে চ্যালেঞ্জের জায়গাগুলো আছে, সেখানে যারাই আমাদের সাথে যোগাযোগ করছে তাদের সাথে আমরা কাজ করছি। পাশাপাশি যেটা মেজর যে ইস্যুটা, সেটা হচ্ছে পলিসি অ্যাডভোকেসি। আমাদের যে সার্বিক যে অর্থনীতি, জাতীয় অর্থনীতি, যেখানে আমি একটু আগে শুরুতে মেনশন করলাম যে একটা বড় অংশ হচ্ছে ইনফর্মাল চ্যানেলে আছে। এখন তাদেরকে 32% হচ্ছে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন, যেটা আসলে আমরা অ্যাকচুয়ালি সে যে $3 ট্রিলিয়ন যেই প্রজেকশনটা করা হচ্ছে, এইটাকে রিচ করতে গেলে এই ইনফর্মাল চ্যানেলটাকে ফর্মালাইজ করে
ফর্মাল চ্যানেলে আনতে হবে। সেই চ্যালেঞ্জটা আমাদের উত্তরণের জন্য বেশ কিছু পলিসি সাপোর্টটা দরকার। অর্থাৎ যে কথাটা বললাম যে একটা ভীতি, তার একটা সাহস দরকার, তার একটা সহযোগিতা দরকার। অর্থাৎ সে যে কাজটা করছে তাকে যদি সেই সহযোগিতা পলিসি সাপোর্টের জায়গাটাতে, যদি সরকার তো বিজনেস করবে না, কিন্তু পলিসির জায়গাটাতে সাপোর্ট দেবে। সুতরাং আমরা কথা বলছি এই পলিসির জায়গাটাতে এসএমই ফাউন্ডেশনের কাজ না হচ্ছে ব্যাংকিং কাজটা করা। এসএমই ফাউন্ডেশন হচ্ছে এই ব্যাংক রিলেশনটাকে তাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। আচ্ছা, একই সঙ্গে যে আপনি বলছেন, আমি একটু ক্লিয়ার করি আপনাকে, প্রশ্নটা ক্লিয়ার হওয়া দরকার যে আমরা এই যে একটা উদ্যোক্তাকে তার সক্ষমতা বাড়ানোর পর তার হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার। সেই জায়গাতে এসএমই ফাউন্ডেশন কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো অ্যাসিস্ট্যান্স ডাইরেক্ট দেয় না। সেখানে হচ্ছে এসএমই ফাউন্ডেশনের সাথে বেশ কিছু ব্যাংকের ফর্মাল রিলেশন আছে। এই উদ্যোক্তাকে আমরা সেই ব্যাংকের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি এবং ব্যাংক তার যে ব্যাংকিং অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচে তারা কাজ করছে। সুতরাং এই ম্যান্ডেটটা নিয়ে কিন্তু এসএমই ফাউন্ডেশন কাজ করছে। আমরা হচ্ছে ক্যাটালিস্টের রোলটা প্লে করছি। প্রশ্নটা হচ্ছে সেই ব্যাংকের কাছে যখন আমরা দিচ্ছি তখনও ব্যাংক কিছু পলিসিগত দিকের কারণে, তার সীমাবদ্ধতার কারণে তাদেরকে সেই পর্যায়ে সাপোর্টটা দিতে পারছে না। যে কথাটা আমি বলেছি যে এই যে মাইক্রো লেভেলে যারা আছে এই তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংকগুলো ইন্টারেস্টেড না, কারণ তাদের যে ম্যানেজমেন্ট যে কস্ট, সেই কস্টে তারা সেটা কভার করতে পারছে না। সেক্ষেত্রে আলোচনাটা আসছে রিসেন্টলি টেকনোলজির ব্যবহারটা কীভাবে বাড়ানো যায়, তাদের ইন্ডিভিজুয়াল লেভেলে তাদের এই ফাইন্যান্সিয়াল যে চ্যালেঞ্জটা আছে, ব্যারিয়ারটা আছে, নেগেটিভ পারসেপশন আছে, এটা উত্তরণের জন্য তাদেরকে কিছু যেমন আমরা এখন ঘরে ঘরে মোবাইল ব্যবহার হচ্ছে, ঘরে ঘরে ফেসবুক ব্যবহার হচ্ছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ যত দ্রুত এটাকে অ্যাবজর্ব করেছে পৃথিবী কোথাও এটা হয়নি। 22 মানে বাংলাদেশের লোক হচ্ছে 28 কোটি, কিন্তু অ্যাকাউন্ট আছে প্রায় 22 কোটি। তার মানে হচ্ছে কয়েকটা মোবাইল কোম্পানির ব্যবহার করার কারণে কিন্তু মোটামুটি সব ঘরে ঘরে হচ্ছে ব্যবহার হচ্ছে। সুতরাং এই যে টেকনোলজির ব্যবহারটা যদি আমাদের এই ব্যাংকিং যে ব্যারিয়ারটা আছে সেটাকে যদি সহজবুদ্ধ করা যায়, সেখানে হচ্ছে পলিসি লাগবে। যে কথাটা আমি একটু শুরুতে বলতে যাচ্ছিলাম যে এখন হচ্ছে আমি যদি ট্রেড লাইসেন্স করি একটা বড় প্রতিষ্ঠানের জন্য যে ফি, একবারে নতুন যে শুরু করছে তারও ফি একই রকম। এখানে এই জায়গাগুলোতে উদ্যোক্তা রয়েছে ক্ষুদ্র মাঝারি, আপনি কি বলছেন তাদের জন্য পলিসিগত কথাটাই আমরা বিরতিতে যাব। বিরতির পরে একটু জানতে চাইবো যে কি কি পলিসিগত পরিবর্তন দরকার সে বিষয়ে আসলে ফোকাস করা দরকার। এই জায়গাটা সেদিকে ফোকাসটা হবে, এখানে সলিউশনটা এখানে। বিরতি একটু পরে সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের নিয়ে। যে বিষয়টা আপনি বিরতির আগে বলছিলেন যে পলিসিগত কিছু পরিবর্তন দরকার, সেটি কোন জায়গায়? সেটা কি রাষ্ট্রীয় জায়গায়, নাকি এসএমই ফাউন্ডেশনের জায়গায়, নাকি যে ব্যাংকগুলো কাজ করছে আপনাদের মাধ্যমে তাদের কোন জায়গায় দরকার সেগুলো? আমি মনে করি আপনারা হয়তো দেখেছেন যে গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী এসএমই যে মেলাটা উদ্বোধন হলো, উনি উদ্বোধন করেছেন এবং যথেষ্ট আন্তরিকতার সাথে উনি পুরো অনুষ্ঠানটা উপস্থিত ছিলেন। আমরা মনে করি হচ্ছে রাষ্ট্র এসএমইর পক্ষে, বিশেষ করে প্রধানমন্ত্রী এসএমই বান্ধব। সমস্যাটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্টেজে যারা আছে। বাংলাদেশ ব্যাংকে যদি আপনি প্রশ্ন করেন তারা বলবে আমরা তো একটা স্পেশালাইজড ডিপার্টমেন্ট করেছি এসএমইদের জন্য, আমাদের তো বেশ কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার জন্য রেডি আছি। তাহলে আমরা পাচ্ছি না কেন? না পাওয়ার কারণটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে কাজ করছে ব্যাংক সেক্টরগুলা। যে কথাটা আমি বারবার বলেছি, তারা কোনোভাবেই মনে করে না যে বর্তমান তাদের যে ম্যানেজমেন্ট কস্ট, সেটার জন্য এই যে মাইক্রো লেভেলে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার লোনের জন্য যে ডকুমেন্টেশনের যে প্রসেস আছে, যে সময়টা তাদেরকে বিনিয়োগ করতে হয়, সেটা তার জন্য লাভজনক হচ্ছে না। তো এই জায়গাতে হচ্ছে আমি বলছি যে এই যে মাইক্রো লেভেলে যারা ছোট ফান্ডগুলি দরকার এবং যারা মূলত সারা বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় অবদান রাখছে, তাদেরকে অনবোর্ড করলে দুইটা লাভ। একটা হচ্ছে ব্যাংকগুলো হয়তো তাদেরকে নার্সারির একটা অ্যাপ্রোচ হবে, আগামীতে তারা যখন হচ্ছে একটু বড় স্কেলে যাবে সেটা ব্যাংকেরই লাভ হবে। কিন্তু ব্যাংকের এই মানসিকতাটা আসা দরকার যে তাদেরকে আমরা ইনিশিয়ালি 3 থেকে 5 বছর নার্সারি করলে তারা যদি তাদের সক্ষমতা বাড়াতে পারে, তারা যদি বড় সাইজের হচ্ছে লোন নেয়, সেটা ব্যাংকেরই লাভ হবে। আবার এনবিআরের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এই যে যারা কোনোভাবেই এনবিআরের যে বর্তমান যে জনবল যাদেরকে আনতে পারছে না এই ট্যাক্স প্রসিডিউরে,
তারাও যদি একটা স্পেশাল ইনিশিয়েটিভ নেয়, বিশেষ করে সামনে বাজেট আছে, এখন প্রথম যে একবারে নতুন উদ্যোক্তা অন্তত প্রথম 5 থেকে 7 বছর যদি একটা স্পেশাল ক্যাটাগরি হিসাব করে একটা স্পেশাল নীতিমালা ঘোষণা করা হয়, তাহলে কিন্তু অনেক উদ্যোক্তা আছে যারা ট্যাক্স দিতে চায় কিন্তু যন্ত্রণাটা নিতে চায় না, এবং তার যে কস্ট অফ প্রোডাকশন আছে সেখানে হ্যাম্পার হোক সেটা চায় না। সুতরাং এটাকে যদি একটা উইন উইন সিচুয়েশনে যদি সরকারের ডিফারেন্ট পলিসি থাকে নতুন উদ্যোক্তার জন্য, মাইক্রো লেভেলে যারা কাজ করছে, গ্র্যাজুয়ালি তারা সবল হবে। এবং আমরা তো এলডিসি গ্র্যাজুয়েশনের পরে হচ্ছে আমাদের প্রশ্ন চলে আসবে যে আমাদের যে এই সাউথ এশিয়াতে যে ট্যাক্সের যে এই ভলিউমটা সেটা তো আমরা সর্বনিম্ন। সুতরাং এই জায়গাটা তো কোনো যেভাবেই হোক বাড়াতে হবে। এখন শুধুমাত্র প্রেজেন্ট যেই প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে, এটা কাজ করছে না সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। যে কারণে যেটা হচ্ছে যারা ট্যাক্স অ্যাপ্রোচে আছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা তারা আমরা আতঙ্কিত হচ্ছে নতুন বাজেটে আবার নতুন কি চেপে বসে আমাদের ঘাড়ে। সুতরাং আমরা তো দিতে চাই, কিন্তু এই সাইজটাকে যদি বড় করতে হয় এনবিআরকেও চিন্তা করতে হবে নতুনদের জন্য ট্রেড লাইসেন্স ফি, ট্যাক্সের ভলিউম, ভ্যাট, এগুলি একটা আলাদা করা দরকার। তাহলে হবে কি একটা উইন উইন সিচুয়েশনে গ্রাজুয়ালি হচ্ছে মূল স্রোতে তারা আসবে। সুতরাং এই যে আমি যেটা বলছি যে ফাইন্যান্সিয়াল শুধুমাত্র ফান্ড কিন্তু এনাফ না, একটা উদ্যোক্তার জন্য দরকার হচ্ছে রাইট ডিরেকশন। সে যেটা করছে তার প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে টেকনোলজি দরকার, তার নলেজ বা স্কিল বাড়ানো দরকার, তার প্রোডাক্টটা কীভাবে রাইট প্লেসে সে বিক্রি করতে পারে এই যুগসূত্রটা দরকার। অর্থাৎ সামষ্টিকভাবে এগুলো কিন্তু যারা এসএমইর প্রতিষ্ঠান রয়েছে তাদের কিন্তু আমি আসছি, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি এসএমই ফাউন্ডেশনের বাইরে প্রত্যেকটা মন্ত্রণালয়ে কাজ করছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে হচ্ছে বেশ কিছু মাঠ পর্যায়ে প্রোগ্রাম আছে, আমরা তো আমরা যদি তাকিয়ে দেখি তাহলে এটা সমন্বয়টাই নেই। অর্থাৎ সরকার কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট নিচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, এসএমইরা অনেক দূর এগিয়ে এসেছে, কিন্তু এই পরিমাণটাকে যদি বাড়াতে হয়, গতিশীল করতে হয়, তাহলে সরকারের যতগুলা মন্ত্রণালয় কাজ করছে মাঠ পর্যায়ে, অন্যান্য সেক্টরে যারা কাজ করছে সমন্বিতভাবে যদি জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম পর্যন্ত যে কার্যক্রমগুলো আছে এটাকে যদি একটা সমন্বিত প্রক্রিয়াতে প্ল্যানিংয়ের মাধ্যমে যদি করা হয়, তাহলে আমি মনে করি এটা একটা প্রোডাক্টিভ অ্যাপ্রোচ হবে এবং সেটা আলটিমেটলি আমাদের জাতীয় অর্থনীতিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং আমি মনে করি এখন সময় এসেছে যে যেটা মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ক্যাবিনেট মিটিংয়ে বলেছে যে কোনো প্রজেক্ট নেওয়া যাবে না, নেওয়ার আগে অ্যানালাইসিস করতে হবে সেটার ইম্প্যাক্টটা কী আসবে। সুতরাং এখানে আমি আরেকটু সমন্বয় করতে বলবো, ফোকাস করতে, যে এসএমই কেন্দ্রিক আলোচনাটা করছি, এই ধরনের এসএমইদেরকে ডেভেলপমেন্ট বা প্রান্তিক জনগোষ্ঠীর ডেভেলপমেন্টের জন্য যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে সরকার থেকে, সেটা সমষ্টিগতভাবে সমন্বিতভাবে যদি নেওয়ার সুযোগটা থাকে, সেখানে এসএমই ফাউন্ডেশনের রোলটা কী হবে সেই জবাবদিহিতা থাকে, অন্যান্য সেক্টর বা অন্যান্য মন্ত্রণালয় যে কাজগুলি করছে বা প্রজেক্টগুলো নিচ্ছে, তাহলে কিন্তু আসলে আমরা একটু আপনাকে জানতে চাই, মানে হয়তো আপনি উদ্যোক্তা হিসেবে সফল, কিন্তু এই রেশিওটা কিন্তু মানে কম যদি বাংলাদেশ হিসেবে বলি। সেক্ষেত্রে যদি আমি বলি যারা একদম প্রান্তিক পর্যায়ের যারা হয়তো লোনটা পাচ্ছে স্বল্প সুদে বা সহজে পেল, যেটি মনে হয় বলছিলেন যে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, টেকনোলজি ব্যবহার, সেটি কি পাচ্ছে একদম প্রান্তিক পর্যায়ের একজন মানুষ টাকাটা পাওয়ার পরে? হয়তো সে কোনো ব্যাংকের মাধ্যমে একটি লোন পেল না, সে সব জায়গায় তো আসলে এখনো পৌঁছায়নি, হ্যাঁ, বা এটা আরও সময় লাগবে। তবে আমার যেটা মনে হয় যে একজন উদ্যোক্তার ক্ষেত্রে কিন্তু বাজারজাতকরণ, তার পণ্যটা বানাচ্ছে, টাকা পেলো, সে পণ্য বানাচ্ছে, হ্যাঁ, বানানোর পর এটা আসলে বিক্রি কোথায় করবে, বিক্রির এই চ্যানেলটা কিন্তু উদ্যোক্তার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি প্রান্তিক বা ঢাকা অথবা শহরগুলোর ক্ষেত্রেও বলবো, সেটা হচ্ছে যে আমাদের দেশের এসএমই উদ্যোক্তাদের জন্য যে ম্যানুফ্যাকচারারদের যে ভ্যাট 15% ভ্যাট, এটা কিন্তু মানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যা, বড়দের জন্য তা, মাঝারিদের জন্য তা। আমার কাছে মনে হয় যেহেতু এসএমইকে এক্সট্রা একটা কিছু ফ্যাসিলিটি দেওয়ার কথা বলা হচ্ছে, সবার আগে ভ্যাট নিয়ে কাজ করা উচিত। যারা ম্যানুফ্যাকচারার মূলধনটা কম, হ্যাঁ, মূলধনটাও কম, সেক্ষেত্রে ভ্যাটের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যারা আসলেই আপনার দেশীয় মার্কেটে কাজ করতে চায়। হ্যাঁ, আমি আমার সেক্টরের কথা বলি, আমাদের যে ব্যাগ সেক্টরটা, আমরা আগে কিন্তু আপনি 10 বছর আগেও দেখবেন যে বাংলাদেশে কিন্তু ব্যাগের তেমন কোনো ব্র্যান্ড ছিল না, আমরা কিন্তু পুরোপুরি ইম্পোর্টের উপর নির্ভরশীল ছিলাম, বা 10 বা 15 বছর আগে যদি বলি। এখন কিন্তু দেখবেন বাজার অনেকটাই পাল্টেছে, বাট তবুও মেয়েদের ব্যাগ বা অন্যান্য ক্ষেত্রে কিছু দেখবেন এটা কিন্তু হ্যাঁ এখন হচ্ছে, কিন্তু ইম্পোর্ট হয়েও কিন্তু প্রচুর আসছে। সো আমাদের এই সেক্টরটা কিন্তু ইম্পোর্ট সাবস্টিটিউট একটা প্রোডাক্ট।
যেটা হচ্ছে আমরা কিন্তু ব্যাগ এক্সপোর্ট করলে আমরা ইনসেনটিভ পাই সরকারের কাছ থেকে, কিন্তু দেশীয় মার্কেটের জন্য যখন আমরা করছি তখন কিন্তু আমরা উল্টা 15% ভ্যাট দিচ্ছি। হ্যাঁ, আবার সেক্ষেত্রে আমি ভ্যাট দিলাম, কিন্তু তখন দেখা যায় যে আমাদের উৎস কর আছে একটা, যেটা আমরা যার থেকে কিনি তার দেওয়ার কথা। হ্যাঁ, সেখানেও কিন্তু ওদের সেই কাগজই নাই। সাপোজ আমি আপনার থেকে একটা ম্যাটেরিয়াল কিনবো, আপনার কিন্তু ওই কাগজই নাই, তখন দেখা যায় ভ্যাট অফিসার আমাকেই ধরছে যে আপনি ওই টাকাটা দিয়ে আপনার এখানে করতে হবে। তো ম্যানুফ্যাকচারারদের তাহলে দেখা যাচ্ছে ওই 15%ও দিতে হচ্ছে, ওই উৎস করও দিতে হচ্ছে, আর এছাড়া আরও অনেক খরচ অ্যাড হয়। তখন দেখা যায় বাইরে থেকে যে প্রোডাক্টটা ইম্পোর্ট হয়ে আসছে তাদের সাথে আমরা প্রতিযোগিতায় পারি না, দামটা এবং ক্রেতারা তখন আমাদেরকেই আমাদেরকেই অভিযুক্ত করে যে আপনারা বাংলাদেশের ব্যবসায়ীরা বেশি লাভ করছে বা আপনারা আমাদের থেকে বেশি টাকা নিচ্ছেন, লোকাল প্রোডাক্ট কেন এত বেশি হবে। কিন্তু আসলে এই সব কারণেই কিন্তু আমাদের লোকাল প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু অনেক অবৈধ চ্যানেলে পার্শ্ববর্তী দেশগুলো থেকে প্রোডাক্ট আসে, যার কারণে আমাদের দেশের উদ্যোক্তারা, আমাদের দেশের নারী বা আমি যদি বলি তরুণ উদ্যোক্তারা বেশিরভাগই, যেহেতু পোশাক শিল্পটা খুবই জরুরি একটা সেক্টর, এই শিল্পতেই কিন্তু অনেক বেশি উদ্যোক্তা আছে বাংলাদেশে। সেক্ষেত্রে দেখা যায় যে এই চ্যানেলটা যদি আমরা না বন্ধ করতে পারি, যে পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে অবাধে প্রোডাক্ট আসে কোনো ভ্যাট ট্যাক্স ছাড়া, তারা যেই প্রাইজে প্রোডাক্টটা বিক্রি করে, তখন কিন্তু বাংলাদেশি যারা একজন উদ্যোক্তা নিজে সমস্ত কিছু করে তখন নিরুৎসাহিত হয়। এবং আমাদের কিন্তু দেখতে হবে এখন আমাদের কিন্তু অনেক কোটি মানুষের বাজার, আমরা যদি আমাদের বাজারটারই দেখা যায় যে পুরোপুরি আমাদের বাজার আমাদের নিয়ন্ত্রণ থাকে, 90% নিয়ন্ত্রণ থাকে, আর 10% ধরেন পার্শ্ববর্তী দেশ থেকে আসলো, 90%-এর জন্যই কিন্তু কয়েক লাখ উদ্যোক্তা দাঁড়িয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তার অনেক বাজার দিতে হবে। মনে হয় দুটি বিষয় এসেছে কিন্তু এখানে। একটি হলো তিনি বলছেন ভ্যাট আবার উচ্চ করে দিতে হচ্ছে, যেহেতু সরকার একটি ফাউন্ডেশন করেছে, তার মানে কিন্তু এই যত ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা রয়েছে তাদের কিন্তু অভিভাবক আপনারাই, এসএমই ফাউন্ডেশন। এটি নিয়ে আপনারা কোনো কথা বলেছেন সরকারের সাথে? আমরা গত 3 বছর ধরে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, কয়েকটা প্রস্তাব। একটা প্রস্তাব হচ্ছে, যেটা তানিয়া বলে আমি একটু সাপ্লিমেন্টারি করি, যে অনেক পণ্য কিন্তু এখন এসএমইরা উৎপাদন করছে বা যারা মাইক্রো লেভেল আছে তারা উৎপাদন করছে। আমরা কি অবারিত ইম্পোর্টকে বন্ধ করতে পারছি, নিরুৎসাহিত করতে পারছি? যদি আজকে নিরুৎসাহিত করে, যেটা পলিসির কাজ সরকারের, এই যে সরকার তো হচ্ছে যেটা বললাম পলিসির জায়গাগুলোতে ওপেন রেখে দিয়েছে, অর্থাৎ যে কেউ যাচ্ছে তাই ভাবে ইম্পোর্ট করতে পারছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও গত পরশুদিন বলেছেন যে আমরা স্থানীয় বাজার সুসংহত করা, স্থানীয় পণ্যের বিকাশ আমরা করতে চাই, এবং তারপর হচ্ছে আমরা সেটাকে এক্সপোর্টে নিয়ে যেতে চাই। তাহলে এখন যদি যেটা তানিয়া বললো, এখন সেই যে প্রোডাক্টটা করছে বা অ্যাসিমেরা যে ধরনের প্রোডাক্টগুলি তৈরি করছে অলরেডি একটা লেভেলে আসছে, সেই ধরনের পণ্য যদি ইম্পোর্ট করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার না থাকে, সেটা তো অ্যাসিমি ফাউন্ডেশনের কাজ না, এটা হচ্ছে ট্যারিফ কমিশনের কাজ, এনবিআর কাজ। আমরা প্রস্তাব দিয়েছি অফিসিয়ালি এই ধরনের পণ্যগুলো যাতে অধিক, আমরা তো মুক্ত বাজার অর্থনীতিতে না করতে পারবো না, কিন্তু আমরা ব্যারিয়ার দেওয়ার জন্য ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো। যদি ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় তখন হচ্ছে আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রির হচ্ছে সেফ জোনে থাকবে, এবং ইম্পোর্ট যারা করছে তারা নিরুৎসাহিত হবে, অর্থাৎ তাদের কষ্ট বেড়ে যাবে, লোকাল মার্কেটটা তখন বাড়বে। অর্থাৎ গ্রাজুয়ালি একটা তো উইন উইন সিচুয়েশনে যেতে গেলে আমাদেরকে এই পলিসির জায়গাতে সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, এখনই উত্তম সময় যে আমরা কীভাবে স্থানীয় বাজার, স্থানীয় উদ্যোক্তারা বিকশিত হতে পারে এবং সেই ধরনের পণ্য যাতে ইম্পোর্ট না হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখবেন আমাদের আশেপাশের দেশগুলোতে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ভ্যাট ট্যাক্স আসলে ইম্পোর্টের ক্ষেত্রে বাড়ালেই হবে না, প্রপার চ্যানেলে যাতে এটা আসে, অবৈধ পথটা বন্ধ করতে হবে, কারণ আমাদের এখনো বেশিরভাগ কিন্তু অবৈধ পথ। সেটা মনে হলো একটু যেটা বলবেন সঙ্গে আমি একটু যুক্ত করে একটা প্রশ্ন যুক্ত করতে চাই। শুধুমাত্র আপনি যে কয়েকটি কথা বললেন এর সঙ্গে, আর সম্প্রতি কিন্তু বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকের ঋণের সুদের হার এটিও বাড়িয়েছে, এটিও এই এসএমইর যে যারা লোন নিচ্ছে তাদেরকে নিরুৎসাহিত করছে কিনা এই ব্যাংক, আমি সে উত্তর জানবো। দর্শক তার কাছে ছোট বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির ব্যাপারে ফিরলাম, কথা বলছিলাম ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার বিষয় নিয়ে। এমন আপনি যে বিষয়টি বলছিলেন তার সঙ্গে আমি একটি প্রশ্ন যুক্ত করেছিলাম, যে যেহেতু ব্যাংকের ঋণের সুদ হার বাড়িয়েছে, এটি আপনাদের যারা, যদি আমি বলি যে ক্লায়েন্ট, আপনাদের যারা এসএমই খাতের যারা উদ্যোক্তা, তাদেরকেও নিরুৎসাহিত করছে কিনা ব্যবসা থেকে সরে যাওয়ার জন্য? সরে যাওয়ার তো সুযোগ নেই। হ্যাঁ, যারা
আমরা বলি অনেকটা আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছি, আমাদের তো ব্যাক করার সুযোগ নেই। আমাদের দেশে নতুন একটা চ্যালেঞ্জের মাত্রাটা যোগ হবে এই সুদ বাড়ানোর কারণে। কিন্তু যে কথাটা আমি একটু আগে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখনই খুব সিরিয়াসলি সরকারকে ভাবতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু এই এসএমইদেরকে সুরক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যেই সমস্ত পণ্যগুলা স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে সেই ধরনের পণ্য অবারিতভাবে ইম্পোর্টটা কিন্তু সেখানে হচ্ছে না, সেখানে ট্যাক্স ব্যারিয়ার দিয়ে এসএমইদেরকে সুরক্ষার ক্ষেত্রটা বাড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের প্রতিবেশী দেশগুলো সবাই কিন্তু এই এসএমই সেক্টরটা যেটা একটা পটেনশিয়াল সেক্টর এবং জাতীয় অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখার সুযোগ আছে, তারা এসএমই সেক্টরকে নিয়ে আলাদা মন্ত্রণালয় করেছে। আমরা যে ফাইন্যান্সিয়াল ইস্যুতে কথা বলছি স্পেসিফিকলি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এসএমই ব্যাংক করেছে। তাদের যে গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট পলিসি আছে সেখানে হচ্ছে 25 থেকে 36% প্রোডাক্ট এসএমই থেকে কেনার বাধ্যবাধকতা রেখেছে। বাংলাদেশে একটি ব্যাংক করার প্রস্তাব ছিল, সেটির অগ্রগতি কি? এখনো সেটা আলোর মুখ দেখেনি। আমরা রিসেন্টলি শুনছি আরও কয়েকটা ব্যাংক হবে। আমি যে কথাটা ক্লারিফিকেশন করতে যাচ্ছি, যারা পলিসি মেকার হিসেবে কাজ করছেন তারা যদি আমাদের কথাগুলো না শুনেন, আমরা এসএমই ফাউন্ডেশন মাত্র 20 থেকে 25 কোটি টাকার অ্যামাউন্ট নিয়ে আমরা সারা বছর কাজ চালাই। সুতরাং এই যে যেখানে জিডিপিতে 32% অবদান রাখছে, যেখানে আমাদের $460 বিলিয়ন হচ্ছে জিডিপি সাইজ, সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই ক্ষেত্রে তো সরকারকে আসলেই আরও বড় বিনিয়োগ করা দরকার। আমি যেটা বলছি সরকার প্রধান পজিটিভ। আমরা আজকেই শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মহোদয়ের সাথে একটা সেমিনার ছিল। আমি কিন্তু সেখানে প্রশ্ন উঠিয়েছি যে আমাদের এই কাজগুলোর ক্ষেত্রটা বাড়ানোর জন্য জেলা, থানা, ইউনিয়ন, গ্রামে নিয়ে যেতে গেলে আরও বড় বাজেট লাগবে। উনি পজিটিভলি রেসপন্স করেছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে কাজটাকে সমন্বিত করতে হবে। পলিসির জায়গাটাতে হচ্ছে সরকারকে সুনির্দিষ্টভাবে সমন্বিতভাবে চিন্তা করতে হবে। আমি ছোট্ট একটা ট্রেনিং দিলাম, এটা আসলে কোনোভাবে বড় কোনো ইম্প্যাক্ট আনে না। এবং আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছে। এবং আমি মনে করি এই কাজের লোকগুলোকে আরো বড় হচ্ছে নিরুৎসাহিত করছে। তাদেরকে অনেক ক্ষেত্রে তারা ট্রেনিং দেওয়ার পর যখন এটাকে মার্কেটে তারা প্রপারলি ইউটিলাইজ করতে পারে না, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের কিন্তু এগিয়ে যাওয়ার মূল শক্তি হচ্ছে তার নিজের প্রতি আস্থা তৈরি হওয়া। তার কনফিডেন্স যখন হচ্ছে স্ট্রং থাকবে, তার ভিশনটা যখন সে ফোকাস করতে পারবে, সে কিন্তু এগিয়ে যাবে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে বিভিন্ন ধরনের যে ট্রেনিং হচ্ছে বাংলাদেশে, এটারও বন্ধ হওয়া দরকার। দেখা যাচ্ছে 5, 7, 10 বছর মডিউল দিয়ে ট্রেনিং হচ্ছে, যেই ট্রেনিং দিয়ে আসলে সে কোনো কিছু করতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে আমি যেটা বলবো যে ইন্টারন্যাশনাল দরকার তাই দিচ্ছে। বাংলাদেশের একটা সুযোগ এসেছে যে আমরা ইউক্রেন রাশিয়ার পরে দেখেছি বিশ্ব রাজনীতি এবং বিশ্ব বাণিজ্যের মধ্যে একটা পরিবর্তন এসেছে। প্রত্যেকটা দেশের বায়াররা এখন হচ্ছে চায়না থেকে সরে আসার চেষ্টা করছে। সেই জায়গাতে বাংলাদেশের যাতে হিউম্যান রিসোর্স আছে, সেখানে হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট বেস প্রোডাক্টগুলো যদি আমাদের উৎপাদন এবং সরবরাহের জায়গাতে যদি আমরা সক্ষমতা বাড়াতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ একটা নতুন যাত্রায় সামিল হতে পারবে, যেটা আমরা একসময় গার্মেন্টস সেক্টরে হয়েছে। আমাদের যে হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট কারা করবে? এই এসএমইরা করবে। কারা করবে? এই মাইক্রো লেভেলে করবে। হ্যাঁ, এই যে সেক্টরটা, এই যে অপরচুনিটিটা আছে, এই অপরচুনিটি কিন্তু দীর্ঘদিন থাকবে না। এই আগামী হয়তো 5-7 বছর আমরা এই সুযোগটা আছে। হ্যাঁ, এই জায়গাতে আমি মনে করি অ্যাড্রেস করা দরকার। অ্যাড্রেস করে যদি আমরা সমন্বিতভাবে মার্কেটের ডিমান্ড এবং প্রোডাক্টের প্রয়োজন এবং উদ্যোক্তার নিড বেস যদি ট্রেনিংগুলোকে ডিজাইন করা হয়, এবং সেই জায়গাতে যদি সরকার কঠোর থাকে যে না এই ধরনের যচ্ছতভাবে ট্রেনিংগুলো করা যাবে না, এই ডিমান্ড বেস ট্রেনিংগুলো করতে হবে। এই যে লোনটি আপনারা নিয়ে থাকেন এসএমইর মাধ্যমে, এরপর যে পণ্যটা আপনারা তৈরি করেন, এই পণ্যের মান নিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন ওঠে। অনেকে কিন্তু মানহীন পণ্য তৈরি করছে, এটি কিন্তু আবার বিশ্ববাজারে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে। সেটি কেন, মানটি কেন আপনারা ধরে রাখছেন না? এটা তো আসলে উদ্যোক্তা টু উদ্যোক্তা ভ্যারি করে। অবশ্যই ভ্যারি করে। কারণ হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যেটা দেখেছি আমি, যে আমাদের দেশের এসএমইরা কিন্তু অনেক ক্ষেত্রে মানহীন প্রোডাক্ট তৈরি করে এরকম আমার জানা নাই। হ্যাঁ, মানে এটা তো আসলে
কিছু ক্ষেত্রে হয় যে ধরেন আমি যদি লেদার প্রোডাক্টের কথাই বলি, যে লেদার প্রোডাক্টের ক্ষেত্রে কিছু বেসিক ব্যাপার আছে, যেমন স্টিচিংটা ভালো হতে হয়, লেদারটা সিলেকশন ভালো হতে হয়। এই ব্যাপারে যদি একজন উদ্যোক্তা যে একদম নতুন কাজ করছে সে যদি প্রপার ট্রেনিং পায়, হ্যাঁ, তাহলে অবশ্যই তার মান ভালো হবে। সেখানে ট্রেনিংটা ইম্পর্টেন্ট। দেখা যায় কি বাংলাদেশে দেখা যায় যে খুব কমন কিছু ট্রেনিং, বিশেষ করে আমি যদি বলি শুধুমাত্র নারী উদ্যোক্তাদের কথা আসলেই দেখা যায় যে হয় পার্লারের ট্রেনিং, না হলে সেলাইয়ের ট্রেনিং, না হলে খাবারের ট্রেনিং। কিন্তু নারী উদ্যোক্তারা কিন্তু এখন অনেক ইনফর্মাল সেক্টরে চলে আসছে, লেদার সেক্টরে আসছে, জুট সেক্টরে আসছে, ব্যাগ সেক্টরে আসছে, জুতা করছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের কিছু ট্রেনিং দেওয়া উচিত, যেটার আসলে এখনো সেটি করলে মান বাড়বে। হ্যাঁ, অবশ্যই মান বাড়বে, এবং পাশাপাশি আসলে কোয়ালিটিটা আসলে কিভাবে মেনটেন করতে হয় সেটার উপরেও যদি একজন উদ্যোক্তা ঠিকমতো ট্রেনিং পান। হ্যাঁ, কারণ উদ্যোক্তার কিন্তু আসল পরিচয় হতে তার প্রোডাক্ট দিয়ে, তার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু তার কথা বলবে। সে যত বড়ই উদ্যোক্তা হোক, তার যদি প্রোডাক্টের কোয়ালিটি না থাকে, সে কিন্তু বাইরের বাজারে কেন দেশের বাজারেও কিন্তু সে ভালো কিছু করতে পারবে না। ঢাকায় একটি মেলা চলছে, এসএমই মেলা, গত 3 দিন ধরে চলছে। এই মেলাটি যারা ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা তাদের ক্ষেত্রে আসলে মানে কোনো কাজে আসছে কিনা বা কতটুকু কাজে আসছে, আমি প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের কথা বলছি। হ্যাঁ, আমার মানে এসএমই ফাউন্ডেশনই তো এই প্রতি বছর এই মেলাটা আয়োজন করে। করোনার কারণে হয়তোবা 1-2 বছর হয়নি। তো এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে, এসএমই ফাউন্ডেশন কিন্তু শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও কিন্তু করছে। বরিশালে করেছে, রাজশাহীতে করেছে, কক্সবাজারে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। তো ঢাকায় আমি মেলার ক্ষেত্রে আমি বলতে পারি পার্সোনালি, সেটা হচ্ছে যে এই মেলাতে কিন্তু খুব ভালো প্রচারণা করা হয়, যার কারণে দেখা যায় যে মিডিয়া থেকে শুরু করে অনেকেই কিন্তু এই মেলাকে নিয়ে বিভিন্ন ফিচার করে, এবং যেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও কিন্তু এই মেলাতে আসে, ব্যাংকগুলো এই মেলাতে স্টল দেয়, এবং এই মেলার মাধ্যমে দেখা যায় যে কিছু কিছু বায়ারও পাওয়া যায়। হ্যাঁ, আমার প্রস্তাবনা হচ্ছে, আমি কিন্তু এই মেলার মাধ্যমেই কাতারের একটা বায়ারও পেয়েছিলাম, এবং করোনার আগ পর্যন্ত ওই বায়ার আমার কাছে ছিল। তো যেটা হয় যে আসলে উদ্যোক্তাদের এই ধরনের মেলা তো হলে একজন উদ্যোক্তা কিন্তু সরাসরি, যাদের আসলে দোকান নাই, সরাসরি কিন্তু সে ক্রেতার সরাসরি সে অভিজ্ঞতা বিনিময় করতে পারছে, তার প্রোডাক্টটা আসলেই কতটুকু কোয়ালিটিফুল বা সুন্দর নাকি অসুন্দর, বা হয়তোবা অনেক সময় ক্রেতারাও বলেন যে এই জিনিসটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো। তো সেক্ষেত্রে উদ্যোক্তাও কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়। তবে আমার পরামর্শ হচ্ছে যে এসএমই ফাউন্ডেশন যেহেতু এই ধরনের মানে মোটামুটি একটা কোয়ালিটিফুল মেলা যেহেতু হয়, 1 দিন বা 2 দিন শুধুমাত্র বায়ারদের জন্য রাখা যায় কিনা। দেখা যায় অনেক সময় প্রকৃত বায়ার যারা, তারা এই ভিড় ঠেলে হয়তোবা উদ্যোক্তার কাছে তার প্রোডাক্টটির জন্য পৌঁছতে পারে না। আপনি দেখবেন যে এই মেলাতে কিন্তু অনেক ভালো অনেক মানুষ হয়, অনেক সেই রকম পণ্য আসে। সো 7 দিনের মেলার মধ্যে যদি 1 দিন বা 2 দিন শুধু বায়ারদের জন্য রাখা যায়। বায়ার বলতে আপনি কি আন্তর্জাতিক বায়ার না, বাইরের বায়ার? না, বাংলাদেশেরও যারা ধরেন কর্পোরেট গিফট আইটেম যারা আছে সবাই বায়ার হিসেবেই তো আসছে। এখন যারা দর্শনার্থী আসছে, এখানে দর্শনার্থীরা তো আসলে ক্রেতা, মানে আমি সিঙ্গেল পিসের ক্রেতা। কিন্তু অনেকে দেখা যায় যে ধরেন সাপোজ একজন গার্মেন্টস এক্সপোর্ট করে, সে হয়তোবা লেদার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, অথবা সে হ্যান্ডিক্রাফটের প্রতি ইন্টারেস্টেড, অথবা সে জুটের প্রতি ইন্টারেস্টেড, তখন সে কিন্তু এই মেলারকেই বেছে নেয়। আমি বুঝতে পারছি। আপনি নিশ্চয়ই আবার প্রশ্নটি বুঝতে পেরেছেন, এটি কি মানে সম্ভব কিনা, আগামী বছর থেকে এমনটি আপনারা শুরু করতে পারবেন কিনা আমি সেহেতু জানবো। দর্শক তার কাছে আবারও ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের নিয়ে। যে বিষয়টি আপা বলছিলেন বিরতির আগে, যে মেলায় 1 দিন বা বিশেষ একটি সময় যারা একদম মূল ক্রেতা, যারা কিনা হয়তো মানে খুচরা ক্রেতা না, যারা পাইকার টাইপের ক্রেতা, তাদেরকে নিয়ে আলাদা কোনো দিন বা আলাদা জায়গা এমন কিছু করার পরিকল্পনা রয়েছে কিনা, যেহেতু আপনি এই মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সেটি জানতে চাই। জি, আমাদের প্ল্যানিংটা একটু ভিন্ন। সেটা হচ্ছে আগামীতে আমাদের প্ল্যান করছি যে এখানে বিভিন্ন ক্যাটাগরির উদ্যোক্তারা আসছে সারা দেশ থেকে। এখানে যেটা তানি একটু বলে গেছে যে আসলে অনেক নতুন উদ্যোক্তা আছে, সে যে পণ্যটা উৎপাদন করছে এই মার্কেটে এসে সে কিন্তু নিজেকে জাজ করার একটা সুযোগ পাচ্ছে, যে আসলে তার প্রোডাক্টে গ্রহণযোগ্যতা আছে কিনা, কাস্টমস কীভাবে নিচ্ছে, কতটা রেসপন্স সে পাচ্ছে, এবং তার ফিউচার
যে ডিরেকশনটা কীভাবে হবে এটার ক্ষেত্রে সে কিন্তু নিজেকে একটু টেস্ট করার সুযোগ পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কাস্টমারও সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে যে উদ্যোক্তারা আছে, যে অনেক ধরনের ক্রিয়েটিভ প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক মার্কেটে তারা যেই জিনিসগুলো পায় না, অনেকেই কিন্তু ওয়েট করে যে এই মেলাতে তারা সেটা খুঁজে নেবে। তৃতীয়ত হচ্ছে যারা একটু একটা লেভেল ক্রস করে একটা স্টেবল লেভেলে এসেছে, তাদের পণ্যের গুণগত মান এবং ভলিউম দুইটাই তারা দিতে পারছে। সেটা এক্সপোর্টের জন্য হতে পারে, সেটা কর্পোরেট গিফট হিসেবে হতে পারে, বা মূল যেই শহরকেন্দ্রিক যেই সাপ্লাই চেইনগুলো আছে সেটাকে কীভাবে সংযুক্ত হতে পারে। তার জন্য আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে আলাদা একটা জোন করা। এই জোনটাও কন্টিনিউ হবে। ওই জোনে হচ্ছে তারা স্পেশালাইজ প্রোডাক্টগুলি পাবে, ভলিউমে যারা দিতে পারবে, এবং সেই ধরনের ইন্টারাকশনের ব্যাপারে আমাদের প্ল্যানটা আছে। এবং পাশাপাশি আমরা যে কাজটা করি সেই ফাউন্ডেশন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু যারা ভালো কাজ করছে তাদেরকে কিন্তু আমরা ইন্ট্রোডিউস করছি। সুতরাং এসএমই ফাউন্ডেশনের মূল কাজের ধরনটা হচ্ছে কয়েক রকম। একটা হচ্ছে যে আমরা এই যে একজন নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যারা কাজ করছে বা নতুন আসতে যাচ্ছে তাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্ত কম্পোনেন্টগুলো ইতিমধ্যে আমরা কথা বলেছি সেখানে কীভাবে আমরা ফোকাস করতে পারি, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোর সাথে কীভাবে লিঙ্কেজ করতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেটে তাদেরকে একটা যারা এই স্টেজগুলি পার হওয়ার একটা লেভেলে গেছে তাদেরকে সেভাবে কীভাবে ইন্ট্রোডিউস করতে পারি। এবং সর্বোপরি পলিসির যে কথাগুলো বারবার আমি বলছি, আমরা পলিসি মেকার না, আমরা পলিসি ইমপ্লিমেন্টেশন বডি। আমরা সরকারের কাছে তাকিয়ে আছি। সেই সরকারের দিকে তাকিয়ে থাকে আপনি একটু বিষয় জানতে চাই। আপনি সম্ভবত গত বছর সরকার কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, তার মধ্যে একটি কিন্তু এসএমইও ছিল, আর সেখানে প্রায় 20,000 কোটি টাকার চলতি মূলধন ঋণের বিষয় ছিল। সেটি আসলে কি অবস্থা? একই ব্যাপার, আমরা যে কথাটা শুরু থেকে বলছি, ব্যাংকগুলা এক ধরনের নেগেটিভ পারসেপশন নিয়ে আছে। আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেই ফান্ডটা দিয়েছিল এসএমইদের সুরক্ষার জন্য, তার 45%ও ব্যাংকগুলো ডিসবার্স করেনি। সুতরাং এই জায়গাতে এখন কত আছে এই এসএমই যারা উদ্যোক্তাদের জন্য সরকারের কত আছে বাজেট? না, ওটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা যেটা করছি গভর্নমেন্টের বাইরেও সরকার এসএমই ফাউন্ডেশনকে 300 কোটি টাকা আলাদা দিয়েছিল, যেটা ব্যাংকিং চ্যানেলে ইমপ্লিমেন্টেশন হবে। আমরা শতভাগ সেটা বাস্তবায়ন করেছি এবং সেই কথা আমরা বলছি যে এই বাস্তবায়নের জায়গাটাতে যারা কাজ করছে এসএমই ফাউন্ডেশনটা ব্রিজ হিসেবে কাজ করছে। যেমন সরকার একটা আলাদা থোক বরাদ্দ দিয়েছিল, যেটা হচ্ছে এই এসএমইদেরকে দিতে হবে, যেখানে কিন্তু 100% ডিসবার্স করা সম্ভব হয়েছে। আপনাকে একটু 30 সেকেন্ডে জানতে চাইবো যে এই এসএমই খাতকে প্রপার ইউজ করে যাতে একদম প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা রয়েছে তারা যাতে ব্যবসা হিসেবে সফল হতে পারে, এর জন্য সরকারের কি করা উচিত? 30 সেকেন্ডে বলবেন। আমার মনে হয় সরকারের এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মার্কেটিং চ্যানেলটা রেডি করা। যেমন আমাদের বাংলাদেশের বাইরে যেসব বিভিন্ন আছে কি বলে এমবেসি আছে, এমবেসিগুলোতে যদি আমাদের এসএমইদের তৈরি পণ্যগুলো রাখা হয়, প্রত্যেকটা যে এমবেসিতে কিন্তু অনেক বড় জায়গা আছে, সেখানে যদি আমাদের একটা র্যাক এসএমইদের জন্য রাখা হয় এবং ওখানকার বায়ার যদি আমাদের প্রোডাক্টটা সরাসরি এসে দেখে সরাসরি সে যদি আমাদের দেশের উদ্যোক্তাকে সেই অর্ডারটা দিতে পারে, এই চ্যানেলটা যদি প্রপারলি করা যায়, আমার মনে হয় আমাদের দেশের অনেক এসএমই উদ্যোক্তা দাঁড়িয়ে যাবে। আপনি এসএমই ফাউন্ডেশনের পরিচালক হিসেবে আপনি কি মনে করেন রাষ্ট্রের কাছে আপনাদের কি চাওয়া আছে এই যে যারা ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা তাদের ব্যবসা হিসেবে গড়ে তুলতে? আমি মনে করি যে এসএমই ফাউন্ডেশন সহ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই সেক্টরকে বুস্ট আপ করার জন্য কাজ করছে, তাদের সক্ষমতা এবং আর্থিক যে বিশেষ করে যেই চ্যালেঞ্জটা আছে, আর্থিক সক্ষমতার বিষয়টা আছে, এটা আলাদাভাবে চিন্তা করা দরকার। এবং সেই জায়গাতে এক্সিস্টিং যে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় এনে কীভাবে সফট পলিসিতে এই যে আমি যেটা বললাম ইনফর্মাল চ্যানেলে যারা আছে তাদেরকে কীভাবে অনবোর্ড করা যায়, এই যে একটা চ্যালেঞ্জ আছে বা গ্যাপ আছে, এটা একটা সমাধান বের করা দরকার। এবং এই ক্ষেত্রে সরকারকে যথেষ্ট আন্তরিকতার সাথে যাতে কাজটা এগিয়ে যেতে পারে সেটাই হচ্ছে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শেষ কথা যেটা বলছি, এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা বেসিক প্রোডাক্ট করে সার্ভাইভ করতে পারবো না। আমাদেরকে যেভাবেই হোক ভ্যালুয়েটেড প্রোডাক্ট আমাদেরকে উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে। সুতরাং এই যে একদল উদ্যোক্তা গড়ে উঠেছে,
এই যাত্রাটাকে কীভাবে আমরা বড় করতে পারি এবং তাদেরকে তাদের সামর্থ্য বাড়াতে পারি, সেটা হচ্ছে এখন চ্যালেঞ্জ এবং সেটাই হচ্ছে সম্ভাবনা। এই ক্ষেত্রে সরকারকে আরও একটু আন্তরিক হতে হবে। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করবো সরকার অনেক বেশি আন্তরিক হয়ে কাজগুলো করবেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলবার জন্য। দর্শক, বাংলাদেশ যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে বর্তমান সরকার, সেটি বাস্তবায়ন করতে হলে কিন্তু এই দেশের 16 কোটি বা 18 কোটি যে মানুষ আমরা রয়েছে সকলকে নিয়েই সেই কাজটি করতে হবে। এবং এই জন্য সবার আগে দরকার একদম প্রান্তিক পর্যায়ে যারা এই ক্ষুদ্র কিংবা মাঝারি বা একদম ছোট ছোট ব্যবসায়ী রয়েছে, তাদের সকলকে যদি এই উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, অর্থনীতি আরও অনেক বেশি শক্তিশালী করার যে স্বপ্ন দেখছি, তার সঙ্গে এদেরকে যদি আমরা একত্র করতে পারি, তাহলেই কেবল আগামীর বাংলাদেশ উন্নত বাংলাদেশ দিকে এগিয়ে যাবে। সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি আপনার সঙ্গে। দর্শক, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।